প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আমি শ্যামল কুমার বৈদ্য, প্রভাষক অর্থনীতি, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থী, গতদিন তোমাদের সামনে যে কথাটা বলেছিলাম যে আজকে তোমাদের সাথে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষকে সাধারণত আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, একটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। একটা কি স্বল্পকালীন, স্বল্পকালীন ভোগ অপেক্ষক। আর দুই নম্বরে কি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষক ঠিক আছে, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। এবারে এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করলে আমাদের মোটামুটি ভোগ সম্পর্কে আমাদের কোনো জটিলতা থাকবে বলে আমার বিশ্বাস না। প্রথমে আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষক নিয়ে আলোচনা করব। স্বল্পকালে ভোগ ও আয়ের সম্পর্ক নিয়ে, ভোগ আয়ের কার্যকরী, স্বল্পকালে ভোগ ও আয়ের যে কার্যকরী সম্পর্ক বিরাজমান তাকে বলা হবে কি স্বল্পকালীন ভোগ অপেক্ষক। দেখো বন্ধুরা, স্বল্পকালে কিন্তু ভোগের কিছু উপাদান পরিবর্তন করা সম্ভব নয় বা কিছু উপাদান স্থির থাকে, ঠিক আছে। স্বল্পকালে সাধারণত ভোগ ও আয়ের অআনুপাতিক সম্পর্ক বিরাজ করে। এ সময় শূন্য আয় স্তরেও নির্দিষ্ট পরিমাণ ভোগ বজায় থাকে, ঠিক আছে। স্বল্পকালে কি আয় ও ভোগের অআনুপাতিক সম্পর্ক বিরাজ করে এবং এ সময় শূন্য আয় স্তরেও নির্দিষ্ট পরিমাণ ভোগ বজায় থাকে, ঠিক আছে। স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা আমরা সাধারণত এরকম লিখতে পারি। স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা সাধারণত আমরা এইভাবে লিখতে পারি। এটা কি, এই যে এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, এইটা হচ্ছে এমপিসি, এটা হচ্ছে আয়, ঠিক আছে। এইটা হচ্ছে কি স্বয়ংভূত ভোগ, এ হচ্ছে স্বয়ংভূত ভোগ, বি হচ্ছে এমপিসি, আর ওয়াই ইজ ইকুয়াল টু কি আয়, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এইটা যদি আমরা একটু গাণিতিক ভোগ আকারে লিখি, যদি আমরা ধরে নিই এটা যদি আমরা এটা ধরে নিই, ঠিক আছে, যদি এটা গাণিতিক যদি ধরে নিই তাহলে আমরা একটু যদি এটির সূচি তৈরি করার চেষ্টা করি। দেখো আমরা এই এমপিসি কিন্তু আমরা 0-র চেয়ে বেশি নিচ্ছি এবং 1-এর চেয়ে কম নিই। সাধারণত আমরা প্রায় ক্ষেত্রে আমরা 0.5 ধরে করার চেষ্টা করি, এটা মাঝামাঝি ধরে নেওয়ার চেষ্টা করি। এটা থেকে যদি আমরা একটা সূচি তৈরি করার চেষ্টা করি, দেখো বন্ধুরা সূচি তৈরি করতেছি আমি। দেখো বন্ধুরা, আমরা যদি এই পাশে ধরি আয়, এই আয়, এই পাশে ধরি ভোগ, তাহলে কি আয় যখন শূন্য, আয় যখন শূন্য ভোগ তখন কত? আয় যখন শূন্য, দেখি ভোগ কত হয়? 10 প্লাস 0.5 ইন্টু 0 সমান কি 10, ঠিক আছে বন্ধুরা। আয় যখন শূন্য, ভোগ তখন কত? 10, ঠিক আছে। আচ্ছা, আমরা আয়টা ধরলাম 10 টাকা ধরলাম। আয় যদি আমরা 10 টাকা ধরি, দেখো বন্ধুরা, যে আয়টা আমরা 10 টাকা ধরি, যদি 10 টাকা ধরি সেক্ষেত্রে কি হয়? তাহলে 15 হয়, 15 হয়। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, 15 হয়, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা আয়টা যদি 20 টাকা ধরি, এখানে যদি আমরা 20 বসাই তাহলে এখানে হয় কত? 20 হয়।
যদি আমরা এখানে 30 বসাই, যদি আমরা এখানে 30 বসাই, সেক্ষেত্রে কত হয়? 15 আর 10 25। দেখেছো বন্ধুরা, আমরা এই সূচি থেকে কি লক্ষ্য করলাম? যে আমার স্বল্পকালে আয় যখন 0 তখনও কিন্তু ভোগ কিছুটা বজায় আছে, ঠিক আছে? আর আয় যত বেড়েছে ভোগটাও কিন্তু তত বেড়েছে, কিন্তু আয় যেভাবে বেড়েছে ভোগটা কিন্তু সেইভাবে বাড়েনি, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা এইটা কিন্তু একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক, এইটা ভোগ সমীকরণ, এটা একটা গাণিতিক আকারে দেখাইছি। যে গাণিতিক আকারে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে একটা সূচি তৈরি করেছি। এইটা হচ্ছে ওয়াইতে আয়, এটা সিতে ভোগ। এই সূচির আলোকে আমরা করে দেখেছি কি, যে আয় যখন 0, ঠিক আছে, তখন ভোগটা কত? ভোগটা হচ্ছে 10 একক, ঠিক আছে? কারণ এইটুকু হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ। আমার আয় 0 হলেও কি হবে? আমার স্বয়ংভূত ভোগটা তো বজায় থাকবে। আয় বাড়ুক বা কমুক, থাকুক বা না থাকুক, আমার যেটুকু আয়ের কথা সেটুকু তো থেকে যাবে নাকি? সেটুকু কিন্তু আমার আছে। দেখো, আয় বেড়ে হয়েছে 10 টাকা, ভোগ হয়েছে 15 টাকা, 15 একক, সরি, আয় বেড়ে হয়েছে 20 একক, ভোগ আমার বেড়ে হয়েছে 20 একক। আয় বেড়ে হয়েছে 30 একক, ভোগ আমার বেড়ে হয়েছে 25 একক। কিন্তু আয়টা দেখো যেভাবে বেড়েছে ভোগটা কিন্তু সেভাবে বাড়েনি, ঠিক আছে? আচ্ছা, এইটা আমরা একটা রেখার আকারে দেখানোর চেষ্টা করি। দেখি এই সূচিটা আলোকে, ঠিক আছে? লম্ব অক্ষ কি? ভোগ। আর ভূমি অক্ষ কি? ভূমি অক্ষ হচ্ছে আমার আয়। দেখো বন্ধুরা, স্বয়ংভূত ভোগ তো আমার 10, ঠিক আছে? এবার আমার আয় আছে কত? আয় ভোগ আয় কত বছর আছে? 10, 20, 30। আয় যখন 10, ভোগ তখন কত? 15। এই যে ধরে নিলাম, এই যে 15। আয় যখন 20, ভোগ তখন কত? 20। এই 20, ঠিক আছে? আয় যখন 20, ভোগ তখন 20। আয় যখন 30, ভোগ তখন কত? 25। এবার যদি আমি এখান থেকে তুলে দিই c = a প্লাস by, ঠিক আছে? এই কিন্তু আমার স্বল্পকালীন ভোগ রেখা অঙ্কন করা হলো। বন্ধুরা, তোমরা আবার একটু খেয়াল করো যে আমি লম্বকে দেখাইছি কি? ভোগ। আর ভূমিকে দেখাইছি আয়। আমার ভোগ কত কত ছিল? ভোগ, সরি, আমি প্রথমে আয় বলি। আমার আয় কত কত ছিল? আয় ছিল আমার 0, 10, 20, 30। এখানটা 0, এখানে 10, এখানে 20, এখানটা 30। 10 যখন 0 যখন, ভোগ আমার 10। আমার আয় যখন 10 তখন ভোগ হচ্ছে 15। আয় যখন 20, ভোগ হচ্ছে 20। আয় যখন 30, ভোগ হচ্ছে আমার কত? 30, সরি 25। তাহলে আমি এই সমন্বয় সূচক এইভাবে এ করে আমরা এই রেখাটা পেয়েছি, সেটা হচ্ছে আমার স্বল্পকালীন ভোগ রেখা। এরপরে আসি কি? দীর্ঘকালীন ভোগ রেখা বা দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকটা কি জিনিস বন্ধুরা? দীর্ঘ সময় আয় ও ভোগের নির্ভরশীলতা সম্পর্কে বলা হবে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। দীর্ঘকালীন ভোগ অপেক্ষকটি কি? দীর্ঘ সময়ে আয় ও ভোগের নির্ভরশীলতা সম্পর্কে বলা হবে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। দীর্ঘকাল বলতে এমন সময়কে সাধারণত বোঝায় যে সময় সব উপাদানই কি? পরিবর্তনশীল।
দীর্ঘকাল বলতে কি সব ভোগের সব উপাদানই পরিবর্তনশীল, স্থির কোনো জিনিস বলে কিছু এখানটায় নেই। ঠিক আছে, দীর্ঘকালে আমার স্বল্পকালে আয় ও ভোগের মধ্যে কেমন সম্পর্ক ছিল? অআনুপাতিক। কিন্তু দীর্ঘকালে কিন্তু আয় ও ভোগের মধ্যে একটা আনুপাতিক সম্পর্ক বিরাজমান। ঠিক আছে, আমরা দীর্ঘকালীন ভোগ অপেক্ষার সাথে এরকম ভাবে লিখতে পারি। ভোগ অপেক্ষা কিভাবে লিখতে পারি? এইটা কি এই বি সমান কি এমপিসি, আর এইটা সমান কি আয়, ওয়াই সমান কি আয়। ঠিক আছে, এটা সমান কি আয়। তাহলে আমরা কি দেখো বন্ধুরা, আমরা যদি একটা বি এর কাল্পনিক মান ধরে নিই তাহলে সি সমান কি লিখতে পারি? বি এর যদি একটা কাল্পনিক মান ধরে নিই তাহলে আমরা ভোগ সমীকরণটা এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার যদি আমরা এইটা একটু যদি তালিকার মাধ্যমে দেখাই, দেখো সেক্ষেত্রে কি দাঁড়ায়। এটা যদি আমরা একটু তালিকার মাধ্যমে দেখাই, ঠিক যে আগে যে তালিকাটা করেছিলাম ওই আমরা একটা যদি তালিকা তৈরি করি, তালিকাটা তৈরি করে দেখি কেমন দাঁড়ায়। যদি এইটা যদি আমরা তৈরি করি তো কেমন দাঁড়ায় দেখি। এই পাশে দিই আমি আয়, এ পাশে কি আয়, এ পাশে কি ভোগ। দেখো বন্ধুরা, আমার স্বল্পকালে কি ছিল? আমার স্বল্পকালে আয় যখন শূন্য তখনও কিন্তু আমার কিছু না কিছু ভোগ বজায় ছিল। কিন্তু দীর্ঘকালে এসে কি হবে? যদি আমি এখানটা যদি শূন্য দিই, আয় যদি শূন্য হয় তাহলে কি ভোগটা কি বজায় থাকবে? দেখি ক্যালকুলেশন করি। 0.5 ইন্টু 0 সমান কি 0। আয়টা কিন্তু আমার, ভোগটা কিন্তু আমার কি 0। ঠিক আছে, যদি এখানে আবার 10 দিই তাহলে কি আসে? এখানটা যদি 1 লাগাই দিই তাহলে কি আসে? 5 আসে। ঠিক আছে, এখানটা কি আসে? 5 আসে। আচ্ছা, যদি আমি 20 দিই, তোমার ক্যালকুলেশন এখানে যদি 20 বসাই, এখানে যদি আমি 20 বসাই তাহলে কি আসে? একটু গুণ করে দেখো, এরকম আসে 10। এখানে 30 দিই তাহলে দেখবে আসে এই 15। ঠিক আছে, দেখো স্বল্পকালীন ভোগ অপেক্ষক আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের পার্থক্য। স্বল্পকালে আমার এখানে 0 হয়েছিল কিন্তু এখানে কিন্তু 10 বজায় ছিল। দীর্ঘকালে এসে কিন্তু ভোগ যখন 0, আমার দীর্ঘকালীন ভোগও, আমার আয় যখন 0, দীর্ঘকালীন ভোগও কিন্তু 0। আমার আয়, ঠিক আছে, এইটাই কিন্তু। আবার খেয়াল করে দেখো, সে আমি বলেছিলাম কি আয় বাড়লে ভোগ বাড়ে, কিন্তু আয় যে হিসেবে বাড়ে সেই হিসেবে কিন্তু ভোগটা তার চেয়ে কম হিসাবে বাড়ে। এক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো যে আয়টা যে বেড়েছে, ঠিক আছে, ভোগটাও বেড়েছে তার সাথে, কিন্তু আয় যে হিসেবে বেড়েছে ভোগটা কিন্তু সে হিসেবে বাড়েনি। এইটা তোমরা একটু খেয়াল করবা। ঠিক আছে, আচ্ছা এটা আমি মুছে দিলাম। আমরা এর আলোকে একটা রেখা আঁকার চেষ্টা করি। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমার আয়টা কত? 0, 10, 20, 30। আর ভোগটা কত? 0, 5, 10, 15। দেখো আয় যখন 0, ভোগটাও কত? 0। সেই জন্য আমার এই রেখাটা এখান থেকে কিন্তু উঠবে, এই মূলবিন্দু থেকে উঠবে। আয় যখন 5, আয় যখন 10, ভোগ তখন কত? 10। আয় যখন 20, ভোগ তখন কত? 10। এই আয় যখন আমার 30, ভোগ তখন আমার কত? 15। এই ঠিক আছে,
এই বন্ধুরা দেখেছো, তাহলে আমি দীর্ঘকালীন ভোগ রেখে কিন্তু এগিয়ে ফেলেছি। তো দেখো আমরা এখানেও দেখি যে আমার স্বল্পকালে আমার ভোগ শূন্য হয়নি, সেজন্য আমার ভোগ এরকম উপর থেকে উঠছিল, কিন্তু দীর্ঘকালে ভোগ আমার শূন্য হয় বলে দীর্ঘকালে ভোগ রেখাটা কিন্তু মূল বিন্দু থেকে উঠবে, ঠিক আছে, এবং পরস্পর এভাবে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সূচির সাথে মিলাই দেখো যে আয় যখন শূন্য তখন আমার ভোগটাও শূন্য, আয় যখন 10 টাকা ভোগটা তখন আমার 5 একক, আয় যখন আমার 10 একক ভোগ কিন্তু 5 একক, আয় যখন আমার 20 টাকা তখন ভোগ কিন্তু আমার 10 একক, আয় যখন আমার 30 টাকা তখন ভোগ কিন্তু 15 একক। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমাদের সাথে মূলত আজকে আমি ভোগ অপেক্ষক নিয়ে কথা বললাম। আশা করি তোমরা ভোগ অপেক্ষক নিয়ে, তোমাদের সাথে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক এইটা নিয়ে বা এই যে গাণিতিক ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কোনো সমস্যা থাকবে বলে আমার বিশ্বাস। তোমরা অর্থনীতি বিষয়টা আবারও একটু, যেহেতু একটু এই বিষয়ে কঠিন বিষয়, তোমরা একটু ভালোভাবে চেষ্টা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার আগামীতে তোমাদের সাথে আবারও দেখা হবে। এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।